আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিন। সাথে আছি আমি মাইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যে গোপনে সম্পত্তি বিক্রি করছেন শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা। যুক্তরাষ্ট্রে ভ্রমণের নতুন $250 ফি চালু, ছাড় নেই কারো। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আটক বাড়াতে টেন্ট শিবির নির্মাণ, প্রবাসীদের উদ্বেগ। তৃতীয় দল চান মার্কিন ভোটাররা, তবে ইলন মাস্কের নেতৃত্বে নয়। এবং ভোটে বাংলাদেশি আমেরিকানদের পাশে চান জোহরান মামদানি। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা যুক্তরাজ্যে তাদের মালিকানাধীন বিলাসবহুল সম্পত্তি গোপনে বিক্রি, হস্তান্তর ও বন্ধক রাখছেন বলে তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ব্রিটিশ ভূমি নিবন্ধন সংস্থার হিসাব অনুযায়ী গত এক বছরে অন্তত 20টি সম্পদের লেনদেনের আবেদন জমা পড়েছে, যেগুলো বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে। এর মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদ রয়েছে, যেগুলো ইতিমধ্যে জব্দ করা হয়েছে, যদিও লেনদেন পুরোপুরি বন্ধ হয়নি। পাশাপাশি বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের পরিবারের সম্পদের উপরও তদন্ত চলছে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা যুক্তরাজ্যের সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন যে সম্পদ লেনদেন বন্ধ করে দ্রুত এসব সম্পদ জব্দ করা সম্ভব হবে। এই অনুসন্ধান বিশ্বজুড়ে দুর্নীতি দমন ও সম্পদের স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি যুক্তরাজ্যের কিছু আইনজীবী ও আইনি প্রতিষ্ঠানকে যথাযথ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দিতে বলা হয়েছে, কারণ তাদের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন সহজ হচ্ছে। বাংলাদেশে চলমান তদন্ত আন্তর্জাতিক চাপের মুখে ভবিষ্যতে আরও সম্পদ জব্দের সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে যাওয়ার সকল নন ইমিগ্রান্ট ভিসাধারীদের জন্য নতুন করে $250 ভিসা ইন্টিগ্রিটি ফি চালু করা হয়েছে। এই ফি 2024 সালের 1 অক্টোবর থেকে 2025 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রযোজ্য থাকবে। ভিসা প্রত্যাখ্যান হলে এই ফি দিতে হবে না। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির লক্ষ্য অবৈধ অবস্থান নিয়ন্ত্রণ করা। তবে আইনজীবীরা সতর্ক করেছেন, এই ফি ফেরত পাওয়া কঠিন হতে পারে এবং অনেকে অফেরতযোগ্য হিসেবে এটি ভাবতে হবে। এই নতুন ফি যুক্তরাষ্ট্র ভ্রমণের মোট খরচ বাড়িয়ে দেবে, বিশেষ করে যেখানে একাধিক সদস্য একসঙ্গে ভিসার জন্য আবেদন করেন। তাদের জন্য এটি বড় অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে। বিশ্লেষকরা বলছেন 2026 সালে ফিফা বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপনের মতো বড় আন্তর্জাতিক আয়োজনে অংশ নিতে আগ্রহীদের জন্য এটি অতিরিক্ত বাধা হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে ভিসা প্রক্রিয়া ও ভিসা আদায়ের পদ্ধতি নিয়ে সংশয় রয়েছে, যা ভবিষ্যতে স্পষ্ট করার প্রয়োজন রয়েছে। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আটক ক্ষমতা দ্বিগুণের বেশি বাড়িয়ে 1 লাখে নিতে দেশ জুড়ে টেন্ট শিবির নির্মাণ শুরু করেছে আইস। সামরিক ঘাঁটি ও নিজস্ব জেলখানে এইসব শিবির গড়ে তোলা হচ্ছে। টেক্সাস, কলোরাডো, ইন্ডিয়ানা ও নিউ জার্সিতে মধ্যে সাইট নির্ধারণের কাজ চলছে। বেসরকারি কারাগারের বদলে স্থানীয় সরকার পরিচালিত কেন্দ্রগুলোকেই বেশি গুরুত্ব দিচ্ছে প্রশাসন। এই পদক্ষেপে যুক্তরাষ্ট্র প্রবাসী অভিবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে একে অভিবাসন বিরোধী নীতির আরও কঠোর রূপ বলে মন্তব্য করেছেন। প্রকল্পে $45 বিলিয়ন বাজেট ইতিমধ্যে সিনেটে অনুমোদিত হয়েছে। যুক্তরাষ্ট্রে অনেকেই ডেমোক্রেট ও রিপাবলিকান ছাড়া একটি নতুন রাজনৈতিক দল চান। তবে টেসলা সিইও ইলন মাস্কের নেতৃত্বে সেই দল হলে ভোটারদের আগ্রহ কমে যাচ্ছে। ইউগভের এক জরিপে দেখা গেছে 45% আমেরিকান তৃতীয় দল চান, কিন্তু মাত্র 11% মাস্কের আমেরিকা পার্টিতে আগ্রহী। কুইনিপিয়াক জরিপে 49% তৃতীয় দলের পক্ষে, কিন্তু মাস্কের প্রতি সমর্থন মাত্র 17%। বিশেষ করে স্বতন্ত্র ভোটারদের মধ্যে 75% নতুন দল চাইলেও মাস্ক থাকলে সমর্থন কমে 22% নেমে আসে। মাস্ক বাজেট ঘাটতি ও জলবায়ু ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতানৈক্য থেকে নতুন দল গঠনের ঘোষণা দেন। তবে এখনও আমেরিকা পার্টির কার্যক্রম বা স্পষ্ট পরিকল্পনা প্রকাশ হয়নি। বিশ্লেষকরা বলছেন, মাস্কের বিতর্কিত অবস্থান ও মন্তব্য অনেক ভোটারকে সন্দিহান করছে।
নিউ ইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে বাংলাদেশি আমেরিকানদের পাশে চান ডেমোক্রেটিক প্রাইমারি জয়ী প্রার্থী জোরান মামদানি। তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটির অক্লান্ত প্রচেষ্টাই আমাকে এই প্রার্থী হওয়ার সুযোগ এনে দিয়েছে। জামাইকায় মাইনরিটি সলিডারিটি ইন সলিডারিটি ভোট নামক সংগঠনের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে মামদানি আরও বলেন, ভোটের লড়াই এখনও শেষ হয়নি, সবাইকে শেষ পর্যন্ত মাঠে থাকতে হবে। অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস উপস্থিত থেকে সবাইকে সতর্ক করে বলেন, জয় পেতে হলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বাংলাদেশি আমেরিকানরা এ সময় মামদানিকে শুভেচ্ছা জানিয়ে বলেন তারা তার পাশে থাকবেন। আগামী 4 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউ ইয়র্ক সিটি নির্বাচন। Went to Dunkin' Donuts. I met an uncle. He said, Ali John, I can't wait to vote for you. I said, Uncle, election to kal tha. Uncle, the election was yesterday. And I told myself that story every day of this campaign so that everyone in our community, our uncles, our aunties, our youngsters would all know the date of the election and the opportunity. এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন প্রভাব পড়বে বিদেশি বিনিয়োগে। 5 মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে 21.6%। দুবাই স্বর্ণবাজারে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা। যারা বাইরের দেশের স্বার্থ রক্ষা করে তারা সাংবাদিক নয়, মন্তব্য ফরহাদ মাজহারের। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে 24-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন এবং ফ্যাসিস্ট রেজিমের চিত্রকর্ম মেট্রো পিলারে। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক বিতর্ক ও বিরোধিতা উপেক্ষা করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। তারা এই সিদ্ধান্তকে মানবাধিকার উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, এই পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে সংকটাপন্ন দেশগুলোর কাতারে ফেলবে। এর বিরূপ প্রভাব পড়তে পারে বিদেশি বিনিয়োগ, কূটনৈতিক সম্পর্ক ও অভ্যন্তরীণ নীতি নির্ধারণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ বলেন, বিশ্বের 18 দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় রয়েছে। বাংলাদেশ যদি সেই তালিকায় চলে যায় তাহলে এটা আমাদের জন্য বিরাট ইমেজ সংকট হবে। স্বাভাবিকভাবেই এর প্রভাব বিনিয়োগের উপর পড়বে। বিনিয়োগকারীরা তখন বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে অন্য দেশে চলে যাবে। এটা না বোঝার কোনো কারণ নেই। চলতি বছরের গত জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি হয়েছে 3.53 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় 21.60% বেশি। অন্যদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রে মোট পোশাক আমদানির প্রবৃদ্ধি হয়েছে মাত্র 7.06%, যার পরিমাণ 31.70 বিলিয়ন ডলার। বাংলাদেশের প্রবৃদ্ধির বিপরীতে চীন থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি 10.02% কমে গেছে। অন্যদিকে ভারত 16.96%, পাকিস্তান 21.58%, ভিয়েতনাম 16.33%, ইন্দোনেশিয়া 13.55% এবং কম্বোডিয়া 17.65% প্রবৃদ্ধি অর্জন করেছে। তবে ইউনিট প্রতি মূল্যের দিক দিয়ে বাংলাদেশ খুব বেশি সুবিধা করতে পারেনি। বাংলাদেশের ইউনিট মূল্য বেড়েছে মাত্র 0.47%। বিপরীতে ভিয়েতনাম 3.47% ইউনিট মূল্যে প্রবৃদ্ধি দেখিয়েছে। চীন 0.93%, পাকিস্তান 3.24% এবং কম্বোডিয়া 4.19% হারে ইউনিট মূল্যে পিছিয়ে পড়েছে। স্বর্ণের বাজারে উত্তপ্ত অবস্থা বিরাজ করলেও দুবাইতে বাংলাদেশি ব্যবসায়ীরা কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ এবং ভারতের ক্রেতা হারানোর পরেও নতুন নতুন প্রতিষ্ঠান খুলে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। বিস্তারিত প্রতিবেদনে। করোনা পরবর্তী সময়ে দুবাইয়ের গোল্ডের বাজারে রমরমা ব্যবসা করেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। 2020 থেকে 2025 পর্যন্ত এই বাজারে গড়ে উঠেছে কমপক্ষে 2 শতাধিক বাংলাদেশি প্রতিষ্ঠান। তাছাড়া 2টি টিটিবার এবং 100 গ্রাম স্বর্ণ লাগেজে বহন করে অসংখ্য বাংলাদেশি প্রবাসী ও টুরিস্ট ভিসায় দুবাই আসা যাওয়া করা ব্যক্তিরা অতি অল্প সময়ে কোটিপতি হওয়ারও নজির রয়েছে।
হঠাৎ বাংলাদেশ সরকার গত দুবারের বাজেটে ব্যাগেজ নীতিমালায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসায় এখন সে জৌলুসপূর্ণ অবস্থা আর নেই। বাংলাদেশি ক্রেতা হারিয়ে দুবাইয়ের দেশীয় প্রতিষ্ঠানগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে লাগেজ ব্যবসায়ীরাও। অপরদিকে ভারত সরকার স্বর্ণ কেনা বেচায় শুল্ক প্রত্যাহার করে নিলে দুবাইয়ের বাজারে ভারতীয় ক্রেতাদের আনাগোনা কমে যাওয়ায় আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা। কাস্টমার অনেক কমে গেছে। ইনশাআল্লাহ এরপরও আমরা এটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। ইনশাআল্লাহ আশা করি আপনারা যদি আমাদের আসেন, আমাদের বাংলাদেশি ভাইয়েরা, ইনশাআল্লাহ আমরা আরো এগিয়ে যেতে পারবো। আমরা ইনশাআল্লাহ বর্তমানে যতটুকু পারি আমরা চেষ্টা করতেছি এগিয়ে যাওয়ার জন্য। এই নাজুক পরিস্থিতিতে বাংলাদেশি ব্যবসায়ীরা এখন স্বর্ণের বাজারেই টিকে থাকতে নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বেড়াচ্ছে। ভারত এবং বাংলাদেশি ক্রেতাদের চিন্তা মাথা থেকে বাদ দিয়ে বিদেশি ক্রেতা বাড়ানোর উপর জোর দিচ্ছে ব্যবসায়ীরা। এই কঠিন চ্যালেঞ্জের মুখেও বেশ কিছু বাংলাদেশি দুবাইয়ের স্বর্ণের বাজার নিয়ে অনেকটাই আশাবাদী। তারা নতুন নতুন প্রতিষ্ঠান খুলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ আফ্রিকার ক্রেতাদের নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বর্তমানে গোল্ডের রেটটা অনেক বেশি হাই, যা ধরেন নর্মাল মানুষদের জন্য অনেক বেশি হাই। এটা আমাদের নর্মাল মানুষগুলো আছে, সাধারণ মানুষগুলো আছে, তারা গোল্ডটা এখন তাদের সাধ্যের বাইরে। বাজারের অবস্থার কারণে আমাদের বাংলাদেশি ক্রেতা একটু কমে গিয়েছে। তবে আমরা এটা আমাদের একজন একটা চ্যালেঞ্জ হিসেবে আমরা গ্রহণ করেছি এবং আমরা আমাদের বিজনেসকে আরো সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক করতেছি, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন দিয়ে আমরা এটা আরো বিজনেসকে বাড়ানোর চেষ্টা করতেছি। যখনই অটোমেটিক্যালি বেশি হাই হয়ে যায় গোল্ড মার্কেট, তখনই সাধ্যের বাইরে চলে যাবে। যখনই একটা স্বাভাবিক পরিস্থিতি আসবে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা অন্যান্য দেশের যেগুলা আর্থিক অবস্থা আছে স্বাভাবিক হয়ে গেলে গোল্ডের প্রাইস স্বাভাবিক হয়ে যাবে। যদি ভিজিট ভিসা খোলা হয়, এমপ্লয়মেন্ট ভিসা খোলা হয়ে যায়, তখন আমাদের দেশের ক্রেতারা দেশের থেকে না কিনে এই দুবাই থেকে গোল্ড কিনে, কারণ এখানে পিওরিটিটা জেনুইন থাকে। ব্যবসায়ীরা জানান, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সহ সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েল সংঘাতের কারণে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় স্বর্ণের বাজারে অস্থির অবস্থা বিরাজ করছে। বিগত 5 বছরে যেখানে বাংলাদেশি ব্যবসায়ীদের জয়জোয়ার ছিল, সেখানে ব্যবসায়ীরা এখন কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে। বাংলাদেশ সরকারের ব্যাগেজ নীতিমালায় পরিবর্তন আসলে অনেক ব্যবসায়ী আবার ঘুরে দাঁড়াতে পারত বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি, ইউএসএ। কবি রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, যারা বাইরের দেশের স্বার্থ রক্ষা করে তারা সাংবাদিক নয়। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভায় এইসব কথা বলেন ফরহাদ মজহার। চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর অর্থনৈতিকভাবে গুরুত্বের পাশাপাশি এটি একটি সামরিক স্থাপনা। কোনোভাবেই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। দেশকে পুরোপুরিভাবে ফেসিবাদ মুক্ত করতে হলে সেকুলার ফেসিবাদ এবং ধর্মীয় ফেসিবাদকে একই সাথে মোকাবেলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিক মিয়া মোহাম্মদ আরিফের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি। কিভাবে যে আপনি হরতাল করেছে দেখছেন না বিষয়টা? তাহলে বন্দরকে যদি আমরা এফিশিয়েন্ট করতে চাই, তাহলে বন্দর থেকে প্রথমত কাস্টম সরাতে হবে। 2 নম্বর কি সরাতে হবে? দুর্নীতি বা যেসব প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকেও সরাতে হবে। তাদের সঙ্গে যদি আপনারা হাত মেলান, আমার দুর্নীতিকে প্রশ্রয় দেন, এই চট্টগ্রামবাসীর কাছে যেমন আপনাদেরকে জবাবদিহি করতে হবে, একদিন বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি করতে হবে সাংবাদিক হিসেবে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাইয়ের বিভিন্ন ঘটনা নিয়ে গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এই কর্মসূচির নাম রাখা হচ্ছে 24 রঙের গ্রাফিতি ও চিত্রাঙ্কন। 5 আগস্টের পর চট্টগ্রাম নগরের দেয়ালগুলোতে আঁকা হয়েছিল নানা গ্রাফিতি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা নগরের গুরুত্বপূর্ণ স্থানের দেয়াল, ফ্লাইওভারের পিলার ও রাস্তাঘাট ঘিরে চিত্রাঙ্কনের মাধ্যমে তুলে ধরেছে গত বছরের জুলাইয়ের ঘটনার প্রবাহ, তাদের আবেগ অনুভূতি। এসব লেখা ও চিত্রের মধ্য দিয়ে আন্দোলনের আবেগ, সময়ের ক্ষোভ ও তরুণদের মনোভূমি শক্তিশালীভাবে ফুটে উঠেছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সহিংসতা, হত্যাকাণ্ড সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা বিতর্কিত কর্মকাণ্ডের চিত্র ফুটে উঠেছে রাজধানীর মেট্রো রেলের পিলারগুলোতে। জুলাই আগস্টের স্মৃতি ধরে রাখতেই এসব চিত্রকর্ম এঁকেছেন কয়েকজন শিক্ষার্থী। বিস্তারিত প্রতিবেদনে। ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম নামকরণের মধ্য দিয়ে রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারে তুলে ধরা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলের বছরওয়ারি চিত্র।
মেট্রো রেলের এই অংশের পিলারগুলোতে আগের সরকারের সময়কার বিভিন্ন সময়ের আলোচিত ঘটনার চিত্রকর্ম ফুটিয়ে তোলার কাজ বেশ কয়েকদিন ধরে করছেন একদল শিক্ষার্থী। স্বাভাবিক রংটা দেশকে এইভাবে পরিবর্তন করে দেবে তা কিন্তু কেউ বুঝতে পারেনি। একজন সাধারণ মানুষ বা একজন ভিনদেশি মানুষ বা বিদেশি মানুষও যদি বাংলাদেশে আসে, সে যদি বাংলা পড়তে পারে, এই জিনিসগুলো যদি পড়ে, নর্মালি তার রক্ত গরম হয়ে যাবে, যার ফলে সে বুঝতে পারবে যে বাংলাদেশের ছাত্ররা যে পরিমাণে স্ট্রাগল করছে, মানে কি না করা যায়, যদি মানুষ চায়, কি না অসম্ভব। ইতোমধ্যে বিভিন্ন পিলারে আঁকা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা, কোথাও বা নাতিকুতি কোটা বাতিল করো। এটা জুলাই স্মৃতি বহন করে। বিগত 15 বছরে বাংলাদেশে যে স্বৈরাচারিতা হয়েছে, বিগত 15 বছরে যে বাংলাদেশের মানুষ যে শাসন শোষণের দ্বারা নিপীড়িত হয়েছে, এটার একটা চিত্র ফুটে উঠেছে এবং এটা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষের, ছাত্রছাত্রী এবং আপামর জনসাধারণের একটা ভিতরের ক্ষোভ ফুটে উঠেছে এই চিত্রকর্মের মাধ্যমে। এছাড়া সন্ত্রাস, রিজার্ভ চুরি, হোলি আর্টিজনে হামলা, প্রশ্নপত্র ফাঁস, খালেদা জিয়ার কারাবরণ, নিরাপদ সড়ক আন্দোলন, কালো আইন, কোভিডের অব্যবস্থাপনা, মুজিববর্ষী বিপুল ব্যয়, জ্বালানি সংকট, আবরার হত্যা, একরামুল হত্যা, কোটা সংস্কার আন্দোলন, সাম্প্রদায়িক সহিংসতা, নাসিরনগরে হামলা, তনুধর্ষণ, বিশ্বজিৎ হত্যাকাণ্ড, ফেলানী হত্যাকাণ্ড, বিরোধী দলের নেতাদের গ্রেপ্তারের মতো ঘটনাও তুলে ধরা হয়েছে পিলারগুলোতে। ডেস্ক নিউজ, সিবিএন টিভি, ইউএসএ। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।